প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করব। সেটাও পরিমাণগত রসায়নের উপরে। এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আজকেও আমরা জারণ বিজারণের বিক্রিয়ার সমতাকরণ নিয়ে আলোচনা করব। কারণ এটা অনেক বড় একটা টপিকস এবং এটা ধারাবাহিকভাবে আলোচনার মধ্য দিয়েই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটা একটা বা দুইটা ক্লাসেই যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা এরকম না। সুতরাং আজকে আমরা যে আলোচনাটা আজকে করব সেটাও এই জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। পরীক্ষাতে সাধারণত যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসে, সেগুলোর নিয়ে আমরা সরাসরি আলোচনা করতে গেলেই তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা সবকিছু বুঝতে পারবে না। এই জন্য আজকের ক্লাসটাও আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তাহলে আজকে প্রথমে একটা উদাহরণ দিয়ে একটা আলোচনা করি। আমরা গতদিন সমতাকরণের উপরে ৩ টা উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে শিক্ষার্থী বন্ধুরা? তো আজকে আমরা একটি উদাহরণ দিয়ে শুরু করব যে উদাহরণটা কালকের গত ক্লাসের তুলনায় কিছুটা কঠিন তোমাদের কাছে মনে হবে। তাহলে আজকে যে উদাহরণটা দিচ্ছি দেখো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কার্বন প্লাস সালফিউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, প্লাস পানি। নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে যে গত ক্লাসে আমরা যে উদাহরণগুলো দিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের প্রোডাক্ট ছিল একটা। আর আজকের লেকচারটাতে দেখো এখানে প্রোডাক্ট হচ্ছে ৩ টি প্রোডাক্ট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে গত ক্লাসের উদাহরণের তুলনায় আজকের যে উদাহরণটা কিছুটা তুলনামূলকভাবে কঠিন হবে। ওকে, আমরা যদি খুব সিস্টেমেটিক ভাবে না করে আমরা যদি সরাসরি এটাকে সমতাকরণ করতে চাই তাহলে দেখো আমরা ডান দিকে এবং বাঁ দিকে পরমাণুর সংখ্যা হিসাব করে এটাকে সমতাকরণ করে ফেলতে পারবো। কিভাবে? আমরা সালফিউরিক অ্যাসিড দিলাম ২ টা, ২ অণু সালফার ডাইঅক্সাইড, ২ অণু পানি। ঠিক আছে? তাহলে দেখো এখানে বাঁ দিকে পরমাণুর সংখ্যা এবং ডান দিকে পরমাণুর সংখ্যা কিন্তু সব মিলে গেছে। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে সালফিউরিক অ্যাসিড আমরা দিলাম, আমরা মনে মনে হিসাব করে সেটা দিয়েছি। এখন এটাকেও যদি আমরা সিস্টেমেটিক ভাবে সিস্টেম অনুসারে অর্থাৎ জারণ বিজারণের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যদি আমরা এটাকে সমতাকরণ করতে চাই তাহলে আমরা এটাকেও সমতাকরণ করতে পারবো। তাহলে এই ক্ষেত্রেও আমরা এটাকে কিভাবে সমতাকরণ করতে হবে জারণ বিজারণকে কাজে লাগিয়ে সেই জিনিসটা আমরা একটু দেখি। ওকে, তাহলে একটু খেয়াল করো। তাহলে প্রথমে আমাদেরকে এই কার্বন এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটি জারক এবং কোনটা বিজারক চিহ্নিত করতে হবে। কার্বন হচ্ছে একটি বিজারক, সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি জারক। তাহলে এই কার্বনের যখন এই যৌগটা হয়ে গেল যে বিভিন্ন যৌগ তৈরি হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা উপাদানে একটি জারণ সংখ্যা আছে। কার্বন যেহেতু পারমাণবিক অবস্থায় আছে সুতরাং তার জারণ সংখ্যা হচ্ছে 0। সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, সালফারের জারণ সংখ্যা +6, অক্সিজেনের জারণ সংখ্যা -2 বা 2-। এখানে প্রোডাক্ট কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +4, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। প্রোডাক্ট সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2।
পানিতে হাইড্রোজেনের জনসংখ্যা +1, অক্সিজেনের জনসংখ্যা -2। এখন তোমরা বাঁ দিকে এবং ডান দিকে তাকিয়ে দেখো যে দুটি উপাদানের জনসংখ্যা এখানে পরিবর্তন হয়েছে। কার? কার্বনের জনসংখ্যা ছিল 0, সেটা হয়েছে +4, আর সালফারের জনসংখ্যা ছিল +6, সেখানে সরি ডান দিকে সালফার ডাইঅক্সাইডে সালফারের জনসংখ্যা হচ্ছে +4, তাহলে সালফারের জনসংখ্যা +6 থেকে +2 তে রূপান্তরিত হয়েছে, আর কার্বনের জনসংখ্যা 0 থেকে +4 এ রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে কি ঘটনা ঘটেছে? আমরা যদি এখন জারণ বিজারণ বিক্রিয়ার অর্ধ সমীকরণ আকারে যদি লিখি, তাহলে আমরা দেখব যে কার্বন কি হয়েছে, কার্বন থেকে কার্বনের জারণ সংখ্যা +4 এ রূপান্তরিত হয়েছে। তাহলে কি ঘটনা ঘটেছে? কার্বন 4টি ইলেকট্রন ত্যাগ করেছে, এই কারণেই কার্বনের জারণ সংখ্যা +4 হয়েছে। তাহলে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। এখন কার্বন যে ইলেকট্রনটা ছেড়ে দিল, সেই ইলেকট্রনটা কে গ্রহণ করবে? সালফিউরিক অ্যাসিড গ্রহণ করবে, যেহেতু সালফিউরিক অ্যাসিড হচ্ছে এখানে জারক পদার্থ। তাহলে সালফিউরিক অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করবে। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? যে দেখো সালফিউরিক অ্যাসিডে একটা সালফারের জনসংখ্যা ছিল +6, আর প্রোডাক্ট সালফারের জনসংখ্যা হচ্ছে +4। তার মানে জনসংখ্যা কত পরিবর্তন হয়েছে? +2 কমে গেছে, +6 থেকে +4। তার মানে এখনো সালফিউরিক অ্যাসিড 2টি ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে উৎপন্ন হবে পানি প্লাস সালফার ডাইঅক্সাইড, আর আছে কি আরেকটা অক্সিজেন রয়ে গেছে বাকি। এখানে 3টা অক্সিজেন হয়েছে, এইতে আছে 4টা অক্সিজেন, তাইলে সালফারটা হয়ে অক্সিজেনটা হয়ে যাবে অক্সাইড। কিন্তু বিজারক পদার্থ কয়টা ইলেকট্রন ত্যাগ করেছিল? 4টা। তাহলে জারক পদার্থের ক্ষেত্রে 4টা ইলেকট্রনই গ্রহণ করতে হবে। যদি 4টা ইলেকট্রন গ্রহণ করতে হয়, তাহলে সালফিউরিক অ্যাসিড হইতে হবে 2 অণু। তাহলে ডান দিকে যা প্রোডাক্ট আছে সব ডবল হয়ে যাবে, ডান দিকে যা প্রোডাক্ট ছিল সব ডবল হয়ে যাবে। এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, এখন দেখো যে প্রথম বিক্রিয়াটাতে কার্বন আছে আয়ন হিসাবে, অক্সিজেনও আছে আয়ন হিসাবে। একটা কার্বনের 4টা ধনাত্মক চার্জ, আর একটা অক্সিজেনের 2টা ঋণাত্মক চার্জ, তাহলে 2টা অক্সিজেনের 4টা ধনাত্মক চার্জ। তাহলে এই কার্বন আয়ন এবং 2টি অক্সাইড আয়ন, একটি কার্বন আয়ন এবং 2টি অক্সাইড আয়ন মিলিত হয়ে প্রোডাক্ট হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। এখন তুমি যদি এই 3টি বিক্রিয়াকে যোগ করে দাও, তাহলে দেখবা যে আমরা যে প্রথমে যে বিক্রিয়াটা লিখেছিলাম সমতাকরণ করে, যে আমরা যে বিক্রিয়াটা হয়েছিল সেই বিক্রিয়া আমরা পাবো। সবগুলো যোগ করে দাও, তাহলে দেখো বাঁ দিকে আছে একটা কার্বন 2 অণু সালফিউরিক অ্যাসিড, একটা কার্বন 2 অণু সালফিউরিক অ্যাসিড, প্রোডাক্ট হচ্ছে 2 অণু পানি, 2 অণু পানি, 2 অণু সালফার ডাইঅক্সাইড প্লাস এখনো কার্বন ডাইঅক্সাইড। বাদ বাকি দেখো এখানে 4টা ইলেকট্রন +4 ইলেকট্রন -4 ইলেকট্রন কাটা যাবে। তারপরে কার্বন আয়ন আছে বাঁ দিকে, কার্বন আয়ন আছে ডান দিকে, এটা কাটা যাবে। 2টা অক্সাইড আয়ন আছে বাঁ দিকে, ডান দিকে আছে 2টা অক্সাইড আয়ন, কাটা যাবে। তাহলে আলটিমেটলি কি থাকবে? একটা কার্বন থাকবে, 2 অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 অণু পানি, 2 অণু সালফার ডাইঅক্সাইড, 1 অণু কার্বন ডাইঅক্সাইড। দেখো তো আমরা যে শুরুতে যে বিক্রিয়াটা শুরু করেছিলাম, আমরা মনে মনে বা মুখে মুখে হিসাব করে আমরা যে সমতা করেছিলাম বাঁ দিকে এবং ডান দিকে, ঠিক এই বিক্রিয়াটাই তো ছিল।
প্রথমে আমাদের কাছে একটু মনে হয়েছে যে না এখানে তো অনেকগুলো প্রোডাক্ট, আমরা কিভাবে এটাকে সমতাকরণ করব। যদিও এটাও একটা অনেকটা ইজি বিক্রিয়া ছিল বলে আমরা মুখে, মুখে মনে, মনে হিসাব করে এটা সমতাকরণ করে ফেলছি। কিন্তু বিক্রিয়াটা যদি আরো কমপ্লিকেটেড বিক্রিয়া হয়, আরো কমপ্লিকেটেড বিক্রিয়া যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মনে, মনে বা মুখে, মুখে হিসাব করে এটা সমতাকরণ করতে পারব না। তাহলেই আমাদের আসলে বেসিক্যালি এই সিস্টেমটা ভালো করে শিখে রাখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারে, আমি বারবার কিন্তু একটা কথাটাই জোর দিচ্ছি যে সিস্টেমটা যাতে আমরা মতো সবাই আত্মস্থ করতে পারি বা বুঝতে পারি। তাহলে আমরা এখন ফাইনালি আমাদের যে সমস্ত প্রবলেম গুলো পরীক্ষাতে আসে, হ্যাঁ? সেই জাতীয় প্রবলেম গুলো নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমরা এগুলার প্রতি আরেকটু বেশি মনোযোগী হবে। মনে করো আমরা এরকম একটা বিক্রিয়া আসলো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস হাইড্রোজেন সালফাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। এই বিক্রিয়াটি সমতাকরণ করতে হবে। আমরা আগে যে উদাহরণটা দিলাম সেখানে কিন্তু প্রোডাক্ট দেওয়া ছিল। প্রোডাক্ট কি হবে সেটা আমাদের মেনশন করা ছিল। এখানে কোনো প্রোডাক্ট আমি উল্লেখ করি নাই। কি, কি প্রোডাক্ট হবে সেটা আমরা জানি না। এবং এই বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে। তাহলে কি তোমাদের কাছে মনে হচ্ছে না যে এই বিক্রিয়াটি আগের বিক্রিয়ার তুলনায় আরেকটু কঠিন? রাইট। এটা তাইলে আরেকটু কঠিন। কারণ হলো যে আমার ডান দিকে কি প্রোডাক্ট হবে সেটা আমরা জানি না। তাহলে আমরা প্রোডাক্ট বের করতে হবে। তারপরে আমাদেরকে সমতাকরণ করতে হবে। তা আমি সিস্টেম ফলো করার আগে আমি এটা জাস্ট খালি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে সহজে আমি লিখে ফেলতে পারতেছি, হ্যাঁ? যে কি, কি প্রোডাক্ট এখানে আমাদের হবে। বাঁদিকে পটাশিয়াম আছে, পটাশিয়ামের একটি প্রোডাক্ট হবে পটাশিয়াম সালফেট। বাঁদিকে ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজের একটি প্রোডাক্ট হবে ম্যাঙ্গানাস সালফেট। বাঁদিকে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনের একটি প্রোডাক্ট হবে, অক্সিজেন আর এই হাইড্রোজেন মিলে হয়ে যাবে পানি। হাইড্রোজেন সালফাইডে সালফার আছে, এই সালফার তাহলে কি হবে? সালফার নামে একটি প্রোডাক্ট হবে। এই হচ্ছে আমার বিক্রিয়ার প্রোডাক্ট। তোমরা মনে, মনে হয়তো ভাবতেছো যে স্যার এ আমরা তো বুঝতে পারলাম না। তোমরাও বুঝতে পারবে যদি আমরা পরে সিস্টেমে যখন যাবো দেখবে যে অটোমেটিক আমার প্রোডাক্ট গুলো বেরিয়ে আসবে। যে কি, কি প্রোডাক্ট হবে সেটা অটোমেটিক বেরিয়ে আসবে যদি আমরা সিস্টেমটা ফলো করি। এইজন্য আমাদেরকে সিস্টেমটা ফলো করতে হবে। হ্যাঁ? তাহলে আমাদের এই প্রোডাক্ট হলো। এখন হলো কোনটা কয় অণু হবে অর্থাৎ সমতা করতে হবে। সমতা করার জন্য আমি দেখো যে খুব সহজে আমি বলে ফেলতেছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম ২ অণু। হাইড্রোজেন সালফাইড দিলাম ৫ অণু। সালফিউরিক অ্যাসিড দিলাম এখানে ৩ অণু। ম্যাঙ্গানাস সালফেট হবে ২ অণু যেহেতু বাঁদিকে ২ টা ম্যাঙ্গানাস সালফেট আছে। আর হাইড্রোজেন সালফাইড হবে সরি সালফার হবে ৫ টা আর পানি হবে ৮ টা। সমতা হয়ে গেছে। এখন তোমরা মনে, মনে ভাবতেছো শিক্ষার্থীরা যে স্যার আমরা এত সহজে কিভাবে এখানে ২ হবে, এটা ৫ হবে, এখানে ৩ অণু হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্যই আমাদেরকে এই সিস্টেমটা শিখতে হবে। আমি আবারও বলছি আমরা কিন্তু সিস্টেমটা শিখার চেষ্টা করতে। যখন সিস্টেম শিখে ফেলবো তুমি আমার চেয়ে আরো দ্রুত গতিতে, আরো দ্রুততার সহিত বা আরো সহজে তুমি খুব মানে অ্যা খুব সহজেই তুমি সেটা সমাধান করে ফেলতে পারবে। তাহলে আমার সিস্টেমটা আমাদেরকে শিখতে হবে। ওকে, তাহলে এখানে কিভাবে আমরা সিস্টেমটা ফলো করব? এই জিনিসটা এখন আমরা আস্তে, আস্তে আমরা শিখার চেষ্টা করব। কেন এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা ৫ অণু দিলাম। ওকে। ২ অণু দিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ২ অণু। এই যে ম্যাঙ্গানিজ সালফেট প্লাস হাইড্রোজেন সালফাইড
প্লাস সালফিউরিক অ্যাসিড। এখানে নিশ্চয়ই একটি জারক পদার্থ আছে, এটা বিজারক পদার্থ আছে। কারণ আমরা কোন কনসেপ্টটাকে কাজে লাগাচ্ছি? আমরা কিন্তু জারণ বিজারণ কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই বিক্রিয়ার সমতাকরণটা শিখছি। তাহলে নিশ্চয়ই এখানে একটা জারক আছে, একটা বিজারক আছে। তাহলে এটা হচ্ছে একটি জারক পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটি জারক। আর হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটি বিজারক। তাহলে যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, তার মানে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে। তার মানে এইখানে কেউ ইলেকট্রন গ্রহণ করবে, কেউ ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ইলেকট্রনটা গ্রহণ করবে কে? যেহেতু জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। আর হাইড্রোজেন সালফাইড যেহেতু বিজারক পদার্থ, তাহলে হাইড্রোজেন সালফাইড ইলেকট্রন ত্যাগ করে জারিত হবে। তাহলে প্রশ্ন হলো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে, আর হাইড্রোজেন সালফাইড কয়টা ইলেকট্রন ত্যাগ করে জারিত হবে। তাহলে সেই গৃহীত ইলেকট্রন এবং বর্জিত ইলেকট্রন দুইটাকে যদি আমরা সমতাকরণ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের বিক্রিয়াটার সমতা হয়ে যাবে। তাহলে প্রথম জিনিসটাই হলো যে জারক কয়টা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, আর বিজারক কয়টা ইলেকট্রন গ্রহণ করে জারিত হয়, সেটা ফাইন্ড আউট করা। এবং এটাও সহজ। এখানে তাহলে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইলেকট্রন গ্রহণ করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইলেকট্রন গ্রহণ করে এটা বিজারিত হবে। বিজারিত হওয়ার মানে হলো যে এই পুরো যৌগটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে? পটাশিয়ামটা পটাশিয়াম আয়নে রূপান্তরিত হবে। ম্যাঙ্গানিজটা ম্যাঙ্গানিজ 2 প্লাস আয়নে রূপান্তরিত হবে। আর অক্সিজেনটা অক্সাইড আয়নে রূপান্তরিত হবে। যদি 4টা অক্সিজেন, তাহলে 4টা অক্সাইড আয়ন হবে। এখন প্রশ্ন হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে, সেটা তো আর আমরা জানি না, ওইটা আমাদেরকে জানতে হবে। ওকে, তাহলে এখন খেয়াল করো যে বিক্রিয়ক অবস্থায় এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ছিল, এখানে কিন্তু প্রত্যেকটা উপাদানে একটা চার্জ আছে, আছে? ওকে, পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7, আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। কিভাবে বললাম? দেখো, 4টা অক্সিজেন আছে, একটা অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে 4টা অক্সিজেনের জারণ সংখ্যা 4 দুগুণে 8 মাইনাস, তাহলে পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ মিলে হইতে হবে 8 প্লাস। এর মধ্যে পটাশিয়াম তো ফিক্সড, তার জারণ সংখ্যা +1। এটা তো আমরা তো জানবো যে এটা গ্রুপ 1 নম্বর গ্রুপের মৌল, গ্রুপ 1 এর মৌল, সুতরাং তার জারণ সংখ্যা +1। কিন্তু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যদি 7 হয়, তাহলে 7 আর 1 8, তাহলে এই দুইটা মিলে হচ্ছে 8 প্লাস, আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে 4 দুগুণা 8 মাইনাস। ওকে, এখন খেয়াল করো তো দেখি, বাঁ দিকের এই যে উপাদান সমূহের জারণ সংখ্যা আর ডান দিকের উপাদান সমূহের জারণ সংখ্যার মধ্যে কোনটার পরিবর্তন হয়েছে আর কোনটার পরিবর্তন হয় নাই? পটাশিয়ামের +1 ছিল, +1ই আছে। অক্সিজেনের -2 ছিল, -2ই আছে। শুধুমাত্র ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 থেকে +2 তে রূপান্তরিত হয়েছে। তাহলে একটা উপাদানের জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে +7 থেকে +2। তার মানে কি প্লাস কতটা কমছে? +5টা কমে গেছে। +5টা কমার মানে হলো তাকে 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টি ইলেকট্রন গ্রহণ করবে এবং বিজারিত হবে। অর্থাৎ এখনো পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এখনো বিজারিত, এটা জারক হিসেবে বিজারিত হওয়ার জন্য কয়টা ইলেকট্রন সে গ্রহণ করবে? 5টা ইলেকট্রন। এটাই কিন্তু বোঝার বিষয়। আজকে কিন্তু আমরা বুঝতেছি সব। আজকে আমরা এই যে প্রথম যে বিক্রিয়াটা লিখলাম, এটা হয়তো সমতাকরণটা আজকে আমরা দেখাতে, আরো অনেকগুলো জিনিস আমাদের বুঝার আছে। কিন্তু এভাবে ছোট, ছোট করে বোঝার পরে সবগুলোকে যখন সমন্বয় করব, তখন তুমি দেখবা যে একটা পূর্ণাঙ্গ বিক্রিয়াকে কিভাবে সমতাকরণ করতে হয় সেটা কিন্তু তুমি শিখে ফেলবা। তাহলে আমরা এখানে দেখলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টি ইলেকট্রন গ্রহণ করে, এবং এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে, এটা কিয়ামতের আগ পর্যন্ত ওই 5টা ইলেকট্রনই গ্রহণ করবে। এর কোনো ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে যে অলওয়েজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট টেকস 5 ইলেকট্রন টু বি রিডিউসড। বিজারিত হওয়ার জন্য 5টি ইলেকট্রন গ্রহণ করে। ওকে, তাহলে আমরা এখন আসি, তাহলে হাইড্রোজেন সালফাইড থেকে আমরা কয়টা ইলেকট্রন পাবো? যেহেতু হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটি বিজারক পদার্থ,
তাহলে হাইড্রোজেন সালফাইডের কাজ কি? অন্যকে বিজারিত করা। কাকে বিজারিত করা? জারক পদার্থকে। ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ৫ টা ইলেকট্রন গ্রহণ করলো। এই ৫ টা ইলেকট্রন পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাবে কোথা থেকে? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা ৫ টি ইলেকট্রন পাবে হাইড্রোজেন সালফাইড থেকে। তাহলে হাইড্রোজেন সালফাইড থেকে পাওয়া ইলেকট্রন নিয়েই পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিজারিত হচ্ছে। তাহলে হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে কি হচ্ছে? নিজে ইলেকট্রন ছাড়বে। তাহলে যেহেতু হাইড্রোজেন সালফাইড থেকে ইলেকট্রন পাবো, বিক্রিয়াতে পাবে, তার মানে হাইড্রোজেন সালফাইড জারিত হবে। তার মানে হাইড্রোজেন সালফাইড একটি বিজারক, বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। তাহলে হাইড্রোজেন সালফাইড থেকে ইলেকট্রন পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? যে হাইড্রোজেন সালফাইড প্রথমে এভাবে আয়নিত হয়। হাইড্রোজেন সালফাইড, দুইটি হাইড্রোজেন আয়ন, একটা সালফাইড আয়ন, H2-। এই যে H2- হলো সালফাইড আয়ন, এই সালফাইড আয়ন দুইটি ইলেকট্রন ত্যাগ করে সালফারে রূপান্তরিত হবে। নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে আমরা এই যে বিক্রিয়াটা একটু আগে যে একটা পূর্ণাঙ্গ বিক্রিয়া আমরা ডান দিকে বাঁ দিকে পরমাণুর সংখ্যা হিসাব করে সমতাকরণ করলাম, সেখানে আমরা দেখলাম না সালফার প্রোডাক্ট হয়েছে। ওকে, হ্যাঁ, ৪ টা প্রোডাক্টের মধ্যে একটা সালফার ছিল, রাইট। এই ৪ টা প্রোডাক্টের একটা সালফার ছিল, সালফারটা আসছে কোথা থেকে? সালফার ইজ কামিং ফ্রম হাইড্রোজেন সালফাইড। তো হোয়াট ইজ দ্য সোর্স অফ হাইড্রোজেন সালফাইড আয়ন? হাইড্রোজেন সালফাইড ইজ produced from hydrogen sulfide, sorry, sulfide ion is produced from hydrogen sulfide। তাহলে হাইড্রোজেন সালফাইড আয়নিত হয়ে সালফাইড আয়ন হয় 2- এবং এই 2- মানে হচ্ছে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফারে রূপান্তরিত হচ্ছে। তাহলে হাইড্রোজেন সালফাইড একটি বিজারক হিসেবে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? হাইড্রোজেন সালফাইড থেকে আমরা সবসময় দুইটি ইলেকট্রন পাবো। তাই দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করেছিল? ৫টা। হাইড্রোজেন সালফাইড ত্যাগ করছে কয়টা? 2টা। তাহলে ৫টার 2টা তো সমান না, অসমান। তাহলে এখন করতে হবে কি? এই ইলেকট্রনের সমতাটা করতে হবে। হ্যাঁ, ৫ কে ২ বানানো যাবে না, ২ কেও ৫ বানানো যাবে না। তাহলে কি করতে হবে? ৫টা ইলেকট্রনকে আমরা ডবল করে দিলে ৫ দুগুণা ১০টা হয়ে যাবে। আর এটা যে ২টা ইলেকট্রন এটাকে ৫ গুণ করে দিলে পরে ৫ দুগুণা ১০টা ইলেকট্রন হয়ে যাবে। অর্থাৎ এর পরের কাজ হচ্ছে ইলেকট্রনের সমতা করা। যে কথাটা তোমাদেরকে আমি বারবার বলছি ১ম থেকে, যে ইলেকট্রনের সমতা যদি করতে পারো তাহলে অটোমেটিক পরমাণুর সমতা হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা, এই বিক্রিয়ার ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন দেয়? ৫টা ইলেকট্রন গ্রহণ করে। হাইড্রোজেন সালফাইড কয়টা ইলেকট্রন গ্রহণ করে? ২টা ইলেকট্রন, সরি, হাইড্রোজেন সালফাইড কয়টা ইলেকট্রন ত্যাগ করে? ২টি ইলেকট্রন ত্যাগ করে। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি এখানে হাইড্রোজেন সালফাইড না দিয়ে অন্য উপাদান দিতে পারে। এখন আমরা কি কি বিজারক পদার্থ চেঞ্জ হইতে পারে সেটা আমরা একটু দেখি। এখানে হাইড্রোজেন সালফাইড না দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দিল, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড এটি বিজারক পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু ঠিক আছে, জাস্ট বিজারক পদার্থ চেঞ্জ হয়ে গেছে। তাহলে জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ৫টা ইলেকট্রন গ্রহণ করে, সেটা তো আমরা আগে থেকেই জানলাম। কিভাবে করে সেটাও আমরা জানলাম। এখন বিজারক পদার্থ হয়ে গেছে হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে হাইড্রোজেন পারঅক্সাইড। এখন হাইড্রোজেন পারঅক্সাইড বিজারক হিসাবে কয়টা ইলেকট্রন ত্যাগ করে জারিত হবে সেটা যদি আমরা জানি, তাহলে আবার ওই ইলেকট্রনের সমতা করলে পরে ওই বিক্রিয়াতে আমরা চলে যেতে পারবো, সমতাকরণ করতে পারবো। আমরা কি ক্লুটা ধরতে পেরেছি? ওকে, তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে হাইড্রোজেন পারঅক্সাইড কয়টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে আবার দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড এটাও ভেঙে যাবে, ভেঙে গিয়ে উৎপন্ন হবে হাইড্রোজেন আয়ন প্লাস, এটাকে বলছি আমরা পারঅক্সাইড আয়ন। পারঅক্সাইড আয়ন, এই যে পারঅক্সাইড আয়ন O2 2-, এই 2- মানে দুইটা ইলেকট্রন। তাহলে এই পারঅক্সাইড আয়ন দুইটি ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে রূপান্তরিত হবে। তাহলে যদি তোমার বিজারক পদার্থ হিসেবে পারঅক্সাইড আসে, হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে সেখান থেকে হাইড্রোজেন পারঅক্সাইড এটা বিজারক, এটা কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা। প্রোডাক্ট হবে কি? অক্সিজেন। তাহলে এটা তোমাকে বুঝতে হবে হাইড্রোজেন পারঅক্সাইডে কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 2টা। হাইড্রোজেন সালফাইড হলে কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 2টা। ওকে, মনে করো বিজারক পদার্থ হাইড্রোজেন পারঅক্সাইড না দিয়ে অন্য একটা বিজারক দিয়ে দিল।
আমরা কিন্তু এখন সমতাকরণ করছি না। আমরা জাস্ট বুঝতেছি যে বিজারক, জারক এবং বিজারক হইলে পরে বিজারক যদি চেঞ্জ হয় তাহলে একেকটা বিজারক থেকে কয়টা ইলেকট্রন পাই সেই জিনিসটা আমরা এখন বুঝতেছি। তারপরে আমরা সবগুলোকে সমন্বয় করব। মনে করো এখানে দিয়ে দিল বিজারক পদার্থ দিয়ে দিল পটাশিয়াম আয়োডাইড। এটা বিজারক। এটা তো জারক। এটা তো আমরা আগেই জেনেছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, এটি 5 টি ইলেকট্রন গ্রহণ করে। এখন বিজারক দিয়ে দিছে পটাশিয়াম আয়োডাইড। তাহলে পটাশিয়াম আয়োডাইড যদি হয় তাহলে পটাশিয়াম আয়োডাইড বিজারক হিসেবে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে সেটা তো আমাদেরকে জানতে হবে। রাইট? ঠিক একই রকম দেখো আগের মতন এই পটাশিয়াম আয়োডাইড ভেঙে গিয়ে উৎপন্ন হবে পটাশিয়াম আয়ন এবং আয়োডাইড আয়ন। পটাশিয়াম আয়ন এবং আয়োডাইড আয়ন। এই যে আয়োডাইড আয়ন হলো এই আয়োডাইড আই মাইনাস, এই মাইনাস মানেই তো ইলেকট্রন। এই আয়োডাইড আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে আয়োডিনে রূপান্তরিত হবে। তার মানে তুমি এখানে বুঝতে পারলা যে পটাশিয়াম আয়োডাইড যদি বিজারক হয় তাহলে পটাশিয়াম আয়োডাইড বিজারক হিসেবে একটি ইলেকট্রন ত্যাগ করবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট গ্রহণ করবে 5টা আর পটাশিয়াম আয়োডাইড বিজারক থেকে আমরা পাবো একটা ইলেকট্রন। এখন আবার ইলেকট্রনের সমতা করতে হবে। যখন আমরা সিস্টেমেটিক সমতাকরণে যাব তখন কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে যে কোন পদার্থ থেকে কয়টা ইলেকট্রন আমরা পাই সেটা আমাদের জানতে হবে। ওকে? আরেকটা বিজারক আছে দেখো। এখানে পটাশিয়াম আয়োডাইড না দিয়ে যদি হাইড্রোজেন আয়োডাইডও দিতে পারে বিজারক। হাইড্রোজেন আয়োডাইড বিজারক দিতে পারে। এটা তো জারক। তাহলে হাইড্রোজেন আয়োডাইড যদি বিজারক হয় তাহলে এখানেও তো হাইড্রোজেন আয়োডাইড ভেঙে গিয়ে উৎপন্ন হবে হাইড্রোজেন আয়ন, আয়োডাইড আয়ন। যদি হাইড্রোজেন আয়োডাইড এখানে বিজারক হিসেবে ব্যবহার করে তখন আমরা সমতাকরণ করতে হবে। সেখানেও আমাদের জানতে হবে যে কয়টা ইলেকট্রন আমরা বিজারক থেকে পাবো। ঠিক একই রকম পটাশিয়াম আয়োডাইড থেকে যেমন আয়োডাইড আয়ন হচ্ছিল, হাইড্রোজেন আয়োডাইড থেকেও আয়োডাইড আয়ন হবে। এই আয়োডাইড একটি ইলেকট্রন ত্যাগ করে আয়োডিনে রূপান্তরিত হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট গ্রহণ করে 5টা ইলেকট্রন জারক হিসেবে আর হাইড্রোজেন আয়োডাইড বিজারক হিসেবে ত্যাগ করে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তারপরে ইলেকট্রনের সমতা করা। তো ইলেকট্রনের সমতা করলে দেখো অটোমেটিক ডান দিকে যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্টই তোমাকে আলটিমেটলি কি কি প্রোডাক্ট আমরা পাবো সেটা কিন্তু আমরা পেয়ে যাব। হ্যাঁ? যখন আমরা পূর্ণাঙ্গ সমতাকরণটা দেখাবো। জাস্ট এখন আমরা বোঝার চেষ্টা করতেছি। বিজারক পদার্থ তো এটাও হইতে পারে। এরকম সাধারণত এখানে যে বিজারকগুলো ব্যবহার করা হয় এই জাতীয় বিক্রিয়া ক্ষেত্রে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে তার সাথে পরিচিত করছি। যখন আমরা সমতাকরণে যাব তখন কিন্তু এই বিজারকগুলোর প্রসঙ্গ আসবে। H2C2O4 H2C2O4 এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটাও একটি বিজারক পদার্থ। তাহলে অক্সালিক অ্যাসিড এটা যদি বিজারক হয় তাহলে এই অক্সালিক অ্যাসিড থেকে কয়টা ইলেকট্রন পাবো সেটাও তো আমাদেরকে জানতে হবে। তাহলে অক্সালিক অ্যাসিড H2C2O4 এটা প্রথমে ভাঙবে, ভেঙে গিয়ে উৎপন্ন হবে হাইড্রোজেন আয়ন প্লাস C2O4 2 মাইনাস আয়ন। H2C2O4 একটা হাইড্রোজেনের একটা চার্জ, তাহলে দুইটা হাইড্রোজেনের কয়টা চার্জ? দুইটা চার্জ 2 প্লাস। তাহলে C2O4 এর তাহলে মাইনাস হবে, কয়টা মাইনাস হবে? যেহেতু দুইটি হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন মানে 2 প্লাস, তাহলে C2O4 মানে হচ্ছে 2 মাইনাস, C2O4 2 মাইনাস। এটার নাম হচ্ছে অক্সালেট আয়ন। এই যে অক্সালেট আয়ন তৈরি হলো C2O4 2 মাইনাস, এই অক্সালেট আয়ন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? এই যে 2 মাইনাস, এই 2 মাইনাস মানে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। অ্যান্সারের প্রোডাক্ট হবে C2O4। C2O4 কিছু না মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, 2 নম্বর কার্বন ডাই অক্সাইড। তাহলে অক্সালিক অ্যাসিড থেকে প্রাপ্ত অক্সালেট আয়ন দুইটি ইলেকট্রন ত্যাগ করে
নিজে জারিত হবে এবং এই ইলেকট্রনই গ্রহণ করবে কে? এই জারক পদার্থ বিজারিত হবে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারক এবং বিজারকের ইলেকট্রনের সমতা হবে, অটোমেটিক তখন বিক্রিয়া হয়ে যাবে। তখন তোমরা মনে মনে হয়তো ভাবতেছো স্যার এই সালফিউরিক অ্যাসিডের ভূমিকাটা কি? সালফিউরিক অ্যাসিডের অবশ্যই ভূমিকা আছে। নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে ওই যে আমরা লিখছিলাম পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানেজ সালফেট এগুলো আমরা লিখেছিলাম না? ওই সালফেটটাই আসবে ওই সালফিউরিক অ্যাসিডে। কারণ সালফিউরিক অ্যাসিড না দিলে তুমি পূর্ণাঙ্গ প্রোডাক্ট লিখতে পারবা না। তাহলে এখানে বেসিক্যালি মূল বিক্রিয়ক পদার্থ হচ্ছে জারক এবং বিজারক। আর এই সালফিউরিক অ্যাসিড থেকে এই যে সালফেটটা আসবে এটা বাঁদিকেও সালফেট থাকবে, ডান দিকেও সালফেট থাকবে। হ্যাঁ? অর্থাৎ এটা এই একটা নির্দিষ্ট আয়ন যৌগ তৈরি করার জন্য এই সালফিউরিক অ্যাসিড এই আয়ন সরবরাহ করবে, একই আয়ন। হ্যাঁ? ওকে, তাহলে আমরা তো বিজারক দেখলাম। এখন তোমরা মনে মনে হয়তো ভাবতেছো যে স্যার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে এখানে কি অন্য কোনো জারক পদার্থ ব্যবহৃত হবে না? হ্যাঁ, আরেকটি জারক পদার্থ হবে। এখানে জারক পদার্থ থাকবে ২ টা আর বিজারক পদার্থ ওই যে আমি ৪-৫ টা লিখলাম, সাধারণত এগুলাই থাকবে। আর জারক পদার্থ হবে আরেকটা। তাহলে আমরা এই জারক পদার্থ আরেকটার সাথে পরিচিত হয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব। তাহলে এখানে আরেকটি জারক পদার্থ হিসেবে ব্যবহৃত হতে পারে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তোমরা এই যৌগটার সাথে পরিচিত, 9 এ পড়ে আসছো। K2Cr2O7 এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক একই রকম মনে করা আছে হাইড্রোজেন সালফাইড, ওই আগের মতন। তারপরে আছে হলো সালফিউরিক অ্যাসিড। তাহলে নিশ্চয়ই এখানে কিছু প্রোডাক্ট হবে প্লাস সমতাকরণ। কি কি প্রোডাক্ট হবে সেটা বের করতে হবে, প্লাস সমতাকরণ করতে হবে। তাহলে এখানেও তো যেমন আগেই আমরা দেখছি, আগের যে আমরা বুঝলাম এখানে হাইড্রোজেন সালফাইড 2টি ইলেকট্রন ত্যাগ করে। হ্যাঁ? তাহলে প্রশ্ন হলো তাহলে পটাশিয়াম, এখানে তো পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক পদার্থ। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন? পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? যেহেতু এটা জারক পদার্থ তাহলে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তাহলে এটাই আমাদেরকে বুঝলে তাইলে আমরা আজকের আলোচনাটা আমরা শেষ করতে পারবো যে কে কয়টা ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে। পটাশিয়াম ডাইক্রোমেট ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেট জারক, এটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। মানে ইলেকট্রন গ্রহণ করে প্রত্যেকটা উপাদান ভেঙে দেবে। ভেঙে গিয়ে উৎপন্ন হবে পটাশিয়াম, হয়ে যাবে পটাশিয়াম আয়ন। ক্রোমিয়াম হয়ে যাবে ক্রোমিয়াম 3+ আয়ন। আর অক্সিজেন হয়ে যাবে অক্সাইড আয়ন। এখন বাঁদিকে যে পটাশিয়াম ছিল সেখানে পটাশিয়াম জানার সংখ্যা কত? +1। ওই আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মতন। এখানে ক্রোমিয়ামের জানার সংখ্যা হচ্ছে +6। আর অক্সিজেনের জানার সংখ্যা কত? -2। তাহলে 7 দুগুণা 7টা অক্সিজেন আছে, একটা অক্সিজেন জানার সংখ্যা -2, তাহলে 7টা অক্সিজেনের 7 দুগুণা 14 মাইনাস। তাহলে পটাশিয়াম ক্রোমিয়াম মিলে হইতে হবে 14+, রাইট? তাহলে একটা পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, তাহলে দুইটা পটাশিয়ামের 2+। তাহলে ক্রোমিয়ামের কত হলে পরে সব মিলিয়ে পটাশিয়াম ক্রোমিয়াম মিলে 14+ হয়, তাহলে একটা ক্রোমিয়ামের জানার সংখ্যা হচ্ছে +6। তাহলে দুইটা ক্রোমিয়ামের কত? যেহেতু এখানে 2 ক্রোমিয়াম তাহলে 2 ক্রোমিয়ামে হচ্ছে 12, আর একটার দুইটা পটাশিয়াম থেকে হলো 2+, তাহলে 12 আর 2 14, 14+, আর 7টা অক্সিজেন হলো 14 মাইনাস। ঠিক একই রকম ডান দিকে ক্রোমিয়ামের দিকে তাকাও, যে দুইটা ক্রোমিয়ামের জানার সংখ্যা, একটা ক্রোমিয়ামের 3+, তাহলে দুইটা ক্রোমিয়ামের কত? 3 দুগুণা 6+। বাদ বাকি পটাশিয়াম অক্সিজেনের জানার সংখ্যা বাঁদিকে যা আছে ডান দিকেও তাই আছে, পরিবর্তন হয় নাই। শুধু পরিবর্তন হয়েছে কার? ক্রোমিয়ামের। তাহলে দুইটা ক্রোমিয়ামের জানার সংখ্যা ছিল 12+, আর ডান দিকে দুইটা ক্রোমিয়ামের জানার সংখ্যা কত? 3 দুগুণা 6+। তাহলে প্লাস কতটা কমছে? 6টা। 6টা কমলো মানে কি? 6টা ইলেকট্রন গ্রহণ করেছে। তার মানে পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ এখনো পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তার সাথে এরকম হাইড্রোজেন সালফাইড হইতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইড হইতে পারে, অক্সালিক অ্যাসিড হইতে পারে, পটাশিয়াম আয়োডাইড হইতে পারে, হাইড্রোজেন আয়োডাইড হইতে পারে। আগে যেটা বললাম এই ক্ষেত্রেও তাই হইতে পারে। তাহলে ওইগুলো নিয়ে তো আর নতুন করে আলোচনার
নাই তোমার কাছে তো এটা আছেই। হ্যাঁ? ভিডিওর মধ্যে আছে। তুমি ওইটা দেখে নিলা যে হাইড্রোজেন পারক্সাইড কেমনে ২ টা ইলেকট্রন দেয়, হাইড্রোজেন সালফাইড কিভাবে ২ টা ইলেকট্রন দেয়, পটাশিয়াম আয়োডাইড কিভাবে ১ টা ইলেকট্রন দেয়, হাইড্রোজেন আয়োডাইড কিভাবে ১ টা ইলেকট্রন দেয়, হ্যাঁ? অক্সালিক অ্যাসিড কিভাবে ২ টা ইলেকট্রন ত্যাগ করে। হ্যাঁ? তাহলে এগুলা ফিক্সড রয়ে গেল। আর এদিকে রইল পটাশিয়াম ডাইক্রোমেট গ্রহণ করে ৬ টা ইলেকট্রন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট গ্রহণ করে ৫ টা ইলেকট্রন। এখন এই যে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন করে জারণ অর্থ বিক্রিয়া, বিজারণ অর্থ বিক্রিয়া যখন আমরা লিখব, তারপরে ইলেকট্রনের সমতা করব। করার পরে যখন বিক্রিয়াটা পূর্ণাঙ্গ বিক্রিয়া লিখব, তখন দেখবা যে অটোমেটিক তোমার বিক্রিয়ার সমতাকরণ হয়ে গেছে। তোমার ডান দিকে কি প্রোডাক্ট আছে সেটা হয়ে গেছে। এখন দেখো এখানে কোনো প্রোডাক্ট নাই। কিন্তু যখন এগুলা জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবা, তখন ডান দিকে দেখবা কিছু না কিছু প্রোডাক্ট আসতে পারছে। এই প্রোডাক্টই তোমাকে, এটা হয়তো আয়নিক ফর্মুলা আছে, এগুলাকে আমরা যৌগ আকারে যখন লিখব, তখন একটা পূর্ণাঙ্গ বিক্রিয়া বেরিয়ে যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে আলোচনা করলাম সেটা বোঝবার জন্য আগামী ক্লাসটা হবে আমরা এক একটা বিক্রিয়া ধরে এই আজকের এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এক একটা বিক্রিয়ার সমতাকরণ করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার সেটা দেখবে এবং পরবর্তী ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবে। তাহলেই তোমরা জারণ বিজারণ সমতাকরণ বিক্রিয়া নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই। তোমরাও আমার মতন একেবারে একজন এক্সপার্ট হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।